নমস্কার, a very good day to all of you. পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল টাকি হাউসের আমি প্রধান শিক্ষিকা। আজ আমি জীবন বিজ্ঞানের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার উপভাগমূল সংবহনের একটি টপিক নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। চলো আমরা সরাসরি পিপিটিতে প্রবেশ করি। আমরা জানি যে বহুকোষী জীব, তাদের সারা দেহে এত কোষ, সেই কোষে যে জৈবনিক প্রক্রিয়া চলছে তার জন্য যে বর্জ্য পদার্থ বা সংশ্লেষিত বস্তু তৈরি হচ্ছে, সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, বিভিন্ন গ্যাসীয় পদার্থ এই কোষগুলিতে পৌঁছে দেওয়ার জন্য, অক্সিজেন ইত্যাদি সেই জায়গাগুলি প্রতিটি কোষে পৌঁছে দেওয়ার জন্য যে পদ্ধতি চলতে থাকে সেটাকে আমরা বলছি সংবহন। এবং সংবাহিত বিভিন্ন বস্তু আছে, যেমন শ্বাসবায়ু, অক্সিজেন, এবং দূষিত যে বায়ুটি ফেরত আসছে কার্বন ডাইঅক্সাইড, এছাড়া বিভিন্ন বিপাকীয় বর্জ্য পদার্থ, সংশ্লেষিত পদার্থ যেমন হরমোন, উৎসেচক, এছাড়া খনিজ দ্রবণ, এমনকি দেহের তাপও আমাদের দেহে সংবাহিত হতে পারে। মানব দেহে যে সংবহন তন্ত্রের উপাদানগুলি হলো, তার মধ্যে মূলত তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন রক্ত, রক্তবাহ এবং হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড যে রক্তকে পাম্প করে এবং সমস্ত শরীরে ছড়িয়ে দেয়, সেটি যায় রক্তবাহের মধ্যে দিয়ে। এই রক্তবাহ আবার তিন প্রকার: শিরা, ধমনী এবং জালক। দেখো, এই ছবিতে আমি তোমাদের দেখিয়েছি যে এই যে একটি রক্তবাহ, এই রক্তবাহের ভেতর দিয়ে রক্ত রস এবং তরল পদার্থ, নানান রকমের খনিজ বস্তু যাচ্ছে। সঙ্গে এখানে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ লোহিত রক্তকণিকা রক্তবাহের ভেতর দিয়ে যাচ্ছে। এছাড়াও শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন হরমোন, উৎসেচক, খনিজ পদার্থ সব কিন্তু এইভাবেই আমাদের রক্তবাহের ভেতর দিয়ে পরিবাহিত হতে থাকে। এই পরবর্তী যে আমরা চিত্রে চলে এসেছি, এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে লাল যে জায়গাটা দিয়ে ধীরে ধীরে, এটা হলো ধমনী, এবং ধমনীর পরে জালক দেখতে পেলে, তারপরে যেটা দেখলে সেটা হলো শিরা। আবার দেখাই তোমাদের, এইখানে দেখো এই লাল যেটা, সেটা কিন্তু ধমনী এবং আর্টারি যেটাকে বলছে, সেখানে উপধমনী থেকে গিয়ে জালক তৈরি হচ্ছে। জালকগুলো আবার মিলিত হয়ে গিয়ে উপশিরা, এবং সেখান থেকে শিরা তৈরি হয়ে ফেরত চলে যাচ্ছে। এইখানে পাশেই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ধমনীর, দেখো ধমনীর গহ্বর ছোট, সেই তুলনায় শিরার কিন্তু গহ্বর অনেক বড়। আর ধমনীর কিন্তু প্রাচীর যেটা, সেটা কিন্তু বেশ পুরু এবং পেশিবহুল। সেই তুলনায় কিন্তু শিরার প্রাচীরটা অতটা পুরু নয়, সেটি কিন্তু একটু পাতলা। আর যদি তার পাশে জালক দেখো, তাহলে দেখবে জালকের প্রাচীর প্রায় একদম একস্তরীয়, এক কোষের স্তর দিয়ে গঠিত। কেন না, এইটি পাতলা না হলে এখান দিয়ে ব্যাপন অভিস্রবণের মাধ্যমে খাদ্যবস্তু, অক্সিজেন ইত্যাদি বর্জ্য পদার্থ এসব লেনদেন করা সম্ভব হবে না। এই জালকের মাধ্যমে এই জিনিসপত্র কোষের মধ্যে প্রবেশ করে, জালক থেকে বেরিয়ে আবার কোষ থেকে, কোষের পাশে পাশে যে রস, সেখানে সেই জিনিসপত্রগুলো বেরোবে এবং জালকে প্রবেশ করবে, সেটি আবার শিরা দিয়ে ফেরত চলে যাবে। তাহলে রক্তবাহ যে তিন প্রকার, ধমনী, জালক এবং শিরা, এখানে সেটা আমি দেখিয়েছি। দেখো এই চিত্রটা, এটাও একটা মডেল তোমাদেরই বন্ধুরা বানিয়েছে, এবং আমি আজ এটা নিয়ে এসেছি তোমাদের দেখাবার জন্য। দেখো, এটা ধমনী। এই ধমনীর উপধমনীগুলো তৈরি হয়ে
ধীরে ধীরে জালক তৈরি করে এবং সেইগুলো এখান থেকে এদের প্রাচীরগুলো এত পাতলা যে এখান থেকেই কিন্তু জিনিসপত্রের লেনদেন হয়, মানে কোষের মধ্যে খাদ্যবস্তু, অক্সিজেন ইত্যাদি দেয়, বর্জ্য পদার্থ, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ফেরত নিয়ে নেয় এবং সেখান থেকে এগুলো আবার জুড়ে গিয়ে এগুলো উপশিরা তৈরি করে এবং এই উপশিরাগুলো জুড়ে গিয়ে শিরা গঠিত হয়। ধমনীর উৎপত্তিস্থল হলো হৃৎপিণ্ড এবং শেষ হচ্ছে কোথায়? জালকে। আর শিরার উৎপত্তিস্থল হলো জালক এবং গিয়ে শেষ হয় কোথায়? হৃৎপিণ্ডে। বুঝতে পেরেছো তো? এখানে আবার আমরা একটুখানি ধমনী এবং শিরার পার্থক্য বুঝি। বাঁ দিকের ওপরের যে ছবিটা দেখছো, দেখো, দেখলে বুঝবে যে ধমনীর কিন্তু গহ্বরটা খুব ছোট আর সেই তুলনায় শিরার গহ্বর অনেকটা বড়। কেন ছোট? না, এর ভেতরে যে প্রাচীরটা রয়েছে, ধমনীর যে প্রাচীরটা রয়েছে সেটা কিন্তু খুবই পেশিবহুল। সেই তুলনায় আমাদের যদি ধমনীর বদলে শিরার দিকে আমি তাকাই তাহলে দেখব এর কিন্তু প্রাচীর পাতলা, যদিও তিনটি স্তরই এখানে আছে, টিউনিকা ইন্টারনা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্না। কেন না, দেখো ধমনীর কাজ কি? ধমনী সমস্ত শরীরে রক্ত দ্রুত ছড়িয়ে দেয়, তাই এখানে যদি ধমনীর প্রাচীরটা পেশিবহুল হয় তাহলে সেটা চাপ দিয়ে একটা চাপ সৃষ্টি করে রক্তটাকে তাড়াতাড়ি দূর দূরান্তে পৌঁছে দিতে পারবে। সেই তুলনায় আবার এখানে তুমি দেখবে কপাটিকা নেই, যেটা তুমি কপাটিকা দেখতে পাচ্ছ শিরার ক্ষেত্রে। না, শিরায় কপাটিকা আছে, ধমনীতে কিন্তু কপাটিকা থাকে না। কেন থাকে না? না, দেখো শিরা দিয়ে রক্ত অ্যান্টি গ্র্যাভিটি হৃৎপিণ্ডে, তোমার পা থেকে রক্তটা হৃৎপিণ্ডে ফিরে আসবে, তাই অ্যান্টি গ্র্যাভিটি তাকে ওপরে উঠতে হবে। তো আমরা জানি যে কোনো জিনিস কি হয়, মাটির দিকে নেমে যেতে চায়, তা রক্তটাও তো শরীরে ওঠার বদলে মাটির দিকে, নিচের দিকে, পায়ের দিকে নেমে যেতে চাইবে, কিন্তু সেটা চলে গেলে হৃৎপিণ্ডে তাহলে রক্ত ফিরবে না। সেইটাকে যাতে নিয়ন্ত্রিত হয়, যাতে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাই জন্য মাঝে মাঝে শিরার মধ্যে কি আছে? কপাটিকা আছে। এইখানে এই নিচের দিকের ছবিটা, ডান দিকে নিচের দিকে ছবিটা যদি তুমি দেখো, দেখবে, দেখো এখানে রক্ত গেলে শিরা দিয়ে একমুখী সংবহন, এই কপাটিকা থাকে বলে এখানে একমুখী সংবহন হওয়া সম্ভাবনা আছে। কপাটিকা কি করে না, দরজাটা বন্ধ করে, যেই ওপরে রক্তটা গেল নিচে নামতে চাইলে ওটা আর খুলবে না। যেমন সাইকেলের টায়ারে যখন হাওয়া ভরো, যখন হাওয়াটা ঢুকে যায়, বা ফুটবল ব্লাডারে তোমরা হাওয়া ভরো, তখন হাওয়াটা ঢুকে গেলে বেরোতে চাইলে ওই ভালভটা কিছুতেই খুলতে চাইবে না। ওই ভালভটা কি হবে না, ভালভটা কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে এবং বাইরে বায়ুটা বেরিয়ে আসতে পারবে না। ঠিক সেরকমই এই কপাটিকাগুলো কি করে? কপাটিকা রক্তটা একমুখী সংবহনে সাহায্য করে, যখন নিচে নামতে চায় আটকে দেয়। আর ধমনীর মধ্যে কখনো তুমি কপাটিকা পাবে না। কেন পাবে না? না, ধমনীকে রক্ত খুব তাড়াতাড়ি দূর দূরান্তে পৌঁছে দিতে হবে এবং সেটা করার জন্য ধমনীর মধ্যে কোনো আটকাবার জায়গা নেই, ভেদ করে করে যাওয়ার এরকম কোনো জায়গা হওয়ার কোনো স্কোপ নেই। তার মধ্যে কপাটিকা থাকলে বাধা সৃষ্টি হবে, তাই সেখানে কোনো কপাটিকা পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী যে আমরা স্লাইডে যাব, দেখো এখানে আমি যে বললাম হৃৎপিণ্ড যে বিট করছে, সেটা তুমি কিন্তু তোমার হাতে, ডাক্তাররা দেখে, অসুস্থ হলে নাড়ি দেখে, যেটাকে আমরা বলছি পালস বিট। কি হয় না, হৃৎপিণ্ড তো একটি পেশিবহুল অঙ্গ, তার যে স্পন্দন সেটা কিন্তু দূর দূরান্ত অবধি পৌঁছে যাচ্ছে তোমার ওই ধমনীর ভেতর দিয়ে ওই পালসটা। এবং সেটা আমরা কিন্তু এই ধরো, যদি তুমি ডান হাতের এই বুড়ো আঙ্গুলের দিকে, এখানে তোমার এই দিক দিয়ে গেছে রেডিয়াল আর্টারি, এই রেডিয়াল আর্টারির ওপরে তোমরা পালসটা ফিল করবে। কিরমভাবে ফিল করবে
দুটো আঙ্গুল দিয়ে এইভাবে ধরবে এবং এই ধরার পর এখানে যদি একটু হালকা চাপ দেবে আর ঘড়িটা রাখবে তোমার চোখের সামনে, তাহলে এইভাবে যদি চাপ দিয়ে তুমি দেখো তুমি পালসটা গুনতে পারবে। এবং ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা যদি 1 মিনিট ধরে মানে 60 সেকেন্ড ধরে দেখো, দেখবে যে এই রেডিয়াল আর্টারির ভেতরে যে পালসটা দেখছো সেটা মিনিটে 72 বার অন দ্য অ্যাভারেজ, গড়ে এটা 72 বার বিট করছে। এছাড়াও ডাক্তাররা অনেক সময় কি করে, ক্যারোটিড আর্টারি এই জায়গাটাতে পালসটা ফিল করে, কারণ দুটো আঙ্গুল দিয়ে এখানটা একটু হালকা চাপ দেয়, দিলে এখানে ক্যারোটিড আর্টারিরও পালসটা পাওয়া যায়। তুমি বলতে পারো আন্টি যে এই যে হাতে পালসটা দেখছি কেন, না দেখো তুমি যদি হাতটা তোমার পাশে রাখো বা তুমি শুয়ে আছো, তোমার হাতটা কোথায়, না তোমার হৃৎপিণ্ডের কাছে, তাই জন্য এখানে পালসটা মোটামুটি হৃৎপিণ্ডের বিটের সাথে সমান সমান থাকবে। এই ক্যারোটিড আর্টারি এটারও খুবই কাছে হৃৎপিণ্ডের, তাই জন্য এখানেও তুমি পালসটা ঠিক পাবে। আর যদি শুয়ে থাকো তখন পায়েও, কারণ হার্টের লেভেলেই তোমার পাটা আছে, তাহলে হার্টের লেভেলে যদি পা থাকে তাহলে পাতেও কিন্তু পালস বিট পাওয়া যেতে পারে। এবারে আমরা চলে আসছি সংবহনের প্রকারভেদে। দেখো সংবহন কত রকম হতে পারে। আমরা জানি যে মূলত সংবহন 2 প্রকার হতে পারে, মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন। মুক্ত সংবহন কি না, এই চিংড়ি, তারপরে আরশোলা, ঝিনুক, শামুক, এদের ক্ষেত্রে আমরা মুক্ত সংবহন দেখতে পাই। মুক্ত সংবহনে কি হয় না, এদের মধ্যে রক্ত হিমোসিল এবং হৃদ প্রকোষ্ঠের মধ্যে বাহিত হয়, রক্ত দেহ গহ্বরে মুক্ত হতে পারে, তাই একে আমরা বলছি মুক্ত সংবহন। তাই এদের যে আরশোলা যদি আমি ভাবি, তাহলে আরশোলার মুক্ত সংবহন তন্ত্রের অংশগুলির নাম কি কি না, অংশগুলি হলো হিমোলিম্ফ, ওদের যে রক্তটা যেটা সমস্ত দেহগহ্বরে ছড়িয়ে পড়তে পারে তার নাম হলো হিমোলিম্ফ, এবং যে দেহ গহ্বরে ছড়িয়ে পড়ে তাকে আমরা বলছি হিমোসিল। এছাড়া ওদের 13 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে, ঠিক আছে। আরশোলার শ্বাসরঞ্জকবিহীন যে সাদা, ওদের দেখবে হিমোগ্লোবিন নেই রক্তে, তাই কখনো আরশোলা মারলে দেখবে সাদা হোয়াইট হোয়াইট কিছু লিকুইড মেটেরিয়াল দেখতে পাবে, সেটা হলো ওদের রক্ত। ওদের ওখানে শ্বাসরঞ্জক পদার্থ অর্থাৎ হিমোগ্লোবিন বা অন্য কিছু তার মধ্যে নেই, সেই কারণে ওদের ওই রক্ত কখনোই অক্সিজেন ক্যারি করে না। শ্বসনে যখন তোমরা পড়বে যে আরশোলাদের ট্র্যাকিয়া থাকে, তার ভিতর দিয়ে অক্সিজেন সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তাই অক্সিজেন যেহেতু রক্ত ক্যারি করে না, ওদের শ্বাসরঞ্জকবিহীন রক্ত, যেটাকে আমরা বলছি হিমোলিম্ফ। এবং এই হিমোলিম্ফের মধ্যে কিছু রক্ত কণিকা থাকছে যেগুলোকে আমরা বলছি হিমোসাইট, রক্তকোষ। আর হিমোসিল হলো যে দেহ গহ্বর যার মধ্যে রক্তটা ছড়িয়ে পড়ে। এই হিমোসিলের আবার 3টে ভাগ আছে, যে ওপরের ভাগটা তোমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছ। এখানে দেখো এই জায়গাটা হলো তোমার পেরিকার্ডিয়াল সাইনাস, এই মধ্যিখানের এই অংশটা হলো পেরিভিসেরাল সাইনাস, আর নিচে এইখানটায় এটা হলো পেরিনিউরাল সাইনাস। এই 3টি গহ্বর থাকে। এবারে এখানে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ অ্যালারি পেশি রয়েছে। এই অ্যালারি পেশিগুলো যখন সংকুচিত হয় তখন এই যেখানে হৃৎপিণ্ডের 13টি প্রকোষ্ঠ রয়েছে, এই পেরিকার্ডিয়াল সাইনাসের জায়গাটা বড় হয়ে যায়, এবং যখন এই জায়গাটা বড় হয় তখন সঙ্গে সঙ্গে এই পেরিকার্ডিয়াল যে সাইনাসের যে ছোট ছোট এই ফুটো রয়েছে যে ডায়াফ্রামের মধ্যে, যেগুলোকে আমরা অস্টিয়া বলছি, এই অস্টিয়ার ভেতর দিয়ে রক্ত পেরিনিউরাল সাইনাস থেকে পেরিভিসেরাল এবং পেরিভিসেরাল থেকে আস্তে আস্তে পেরিকার্ডিয়াল সাইনাসে ঢোকে। এরপরে কি হয়, পেছন দিক থেকে রক্ত ধীরে ধীরে একটি একটি প্রকোষ্ঠ পার করে একদম মাথার দিকে চলে আসে,
এবং এখানে আয়োটা দিয়ে আবার দেহ গহ্বরে মুক্ত হয়। এইভাবে ওদের কিন্তু সংবহন চলতে থাকে। এরপরে আমরা চলে আসছি বদ্ধ সংবহনে। বদ্ধ সংবহন যেমন মানুষের ক্ষেত্রে আমরা বদ্ধ সংবহন দেখতে পাই। এখানে কি উপাদানগুলি থাকে না, মূলত রক্ত বহনকারী যে রক্তবাহ আছে, যেমন ধমনী, শিরা এবং জালক, যেটা সম্বন্ধে তোমরা আগে শুনেছ, এবং অবশ্যই যে পাম্পিং মেশিন যেটাকে আমরা বলবো হৃৎপিণ্ড, যেটি সারাক্ষণ সর্বদা সংকুচিত এবং প্রসারিত হয়ে রক্তকে সারা শরীরে সঞ্চালিত করে। এবং আমাদের এই রক্ত কখনোই কোনো গহ্বরে বা কোনো দেহ গহ্বরের কোনো অংশে কখনোই মুক্ত হয় না। রক্ত সর্বদাই রক্তবাহের ভেতর দিয়ে এবং হৃৎপিণ্ডের ভেতর দিয়েই প্রবাহিত হয়। দেখো, হৃৎপিণ্ড থেকে পরিশোধিত অক্সিজেন বহনকারী রক্ত ওপরে যাচ্ছে, এটা মস্তিষ্ক এবং আপার পার্ট অফ দ্য বডিতে, এবং আরেকটা মাধ্যম দিয়ে, মানে আরেকটি ধমনী, মানে মহাধমনীর একটি অংশ দিয়ে তোমার সারা শরীরে ছড়িয়ে পড়লো, জালকে গিয়ে পৌঁছলো, এবং সেই জালক থেকে রক্ত দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বর্জ্য পদার্থ সহ নানান জিনিসপত্র নিয়ে তারা ফেরত আসছে, এসে পৌঁছচ্ছে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে সেখান থেকে চলে যাচ্ছে আবার ফুসফুসে। এই দেখো, এই দুটো ফুসফুসে যাচ্ছে এবং সেখান থেকে পরিশোধিত হয়ে আবার হৃৎপিণ্ডে আসছে। এই চক্রাকারে এই রক্ত সংবহন চলছে। কিন্তু কোথাও কি দেখছো রক্তটা কোনো গহ্বরে উন্মুক্ত হচ্ছে না। তাই সর্বদা রক্তবাহ এবং হৃৎপ্রকোষ্ঠের ভেতর দিয়েই বাহিত হয় বলে আমাদের এই সংবহন তন্ত্রকে আমরা বদ্ধ সংবহন তন্ত্র বলছি। আমি যদি এই মডেলটা দেখাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে যে বদ্ধ সংবহন তন্ত্রে কিভাবে এটা পরিবাহিত হচ্ছে। দেখো, এই মডেলে আমরা দেখতে পাচ্ছি যে রক্তটা সবসময় এখানে কিভাবে আসছে না, এই যে জালকের ভেতর দিয়ে যাচ্ছে, গিয়ে আবার ফেরত আসছে হৃৎপিণ্ডে, আবার তোমার ধমনী দিয়ে যাচ্ছে জালকে, আবার শিরা দিয়ে ফেরত আসছে হৃৎপিণ্ডে। তাহলে এটি হলো বদ্ধ সংবহন তন্ত্র। কিন্তু যদি আমি তোমাদের মুক্ত সংবহন তন্ত্রের দেখাই, তাহলে এই মডেলটা দেখালে তোমরা ভালো বুঝবে। এই মডেলে দেখো যে রক্ত যেটা বেরোলো, সে রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে এখানে কোথা দিয়ে যাচ্ছে না, হৃৎপিণ্ড দিয়ে বেরিয়ে রক্তটা একটা আয়োটা দিয়ে বেরোলো, বেরিয়ে পুরো দেহ গহ্বরে দেখো উন্মুক্ত হয়ে গেল। এখানে কিন্তু জালকগুলোর মধ্যে কোনো কানেকশন নেই, পুরো দেহ গহ্বরে এটা মুক্ত হয়ে গেল। এবং এরপরে সেই রক্তটা এখান থেকে আবার হৃৎপিণ্ডে ফেরত আসছে। তাহলে এই দুটো যদি আমি তুলনা করি, তাহলে দেখবে যে বদ্ধ সংবহন তন্ত্রে আমরা দেখছি যে কখনোই রক্ত উন্মুক্ত হচ্ছে না। এটা হলো বদ্ধ সংবহন তন্ত্র, কখনোই রক্ত উন্মুক্ত হচ্ছে না। আর এটা হলো তোমার মুক্ত সংবহন তন্ত্র, এখানে রক্তটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো আমি এক মডেল তোমাদের দেখালাম। তোমরাও আশা করি এগুলো আমার ছাত্রছাত্রীরা বানিয়েছে, তোমরাও আশা করি এরকম দেখে দেখে নিজেরাও মডেল তৈরি করতে পারবে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থ রয়েছে, যেমন আমাদের চোখের জল যেটা টিয়ার ফ্লুইড আছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, মুখে লালা রস স্যালাইভা রয়েছে, এছাড়া থুতু, যখন কোনো স্ত্রী মা হন তার ব্রেস্টে মিল্ক আসে, এবং তার যখন গর্ভস্থ অবস্থায় থাকেন তখন সেখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে অ্যামনিয়নের ভেতরে। এছাড়া ফুসফুস বা হৃৎপিণ্ডের এখানে পেরিকার্ডিয়াল এবং প্লুরাল ফ্লুইড থাকতে পারে। মূত্র যেটা ইউরিন, সেটা তৈরি হয় আমাদের শরীরে।
আহ, পুরুষদের শুক্রাশয়ে শুক্রাণু সাথে সেমিনাল, শুক্রাশয়ে বলবো না, সেমিনাল ভেসিকেল থেকে সেমিনাল ফ্লুইড নির্গত হয়। এছাড়া আমাদের রক্ত আছে, প্লাজমা আছে, রক্তের মধ্যে লসিকা আছে, এই বিভিন্ন ধরনের প্যানক্রিয়াটিক ফ্লুইড আছে, ঘাম আছে, এই নানান রকমের তরল কিন্তু আমাদের সারা শরীরে রয়েছে, যার প্রত্যেকটিরই নির্দিষ্ট কোনো কাজ এবং অবস্থান রয়েছে। এসো আমরা এর মধ্যে কয়েকটির সম্বন্ধে জেনে নিই। যেমন ধরো রক্ত, রক্তের কোথায় বয় না বদ্ধ সংবহনতন্ত্র, আমাদের আমাদের রক্তবাহ এবং হৃৎপিণ্ডের ভেতর দিয়েই রক্ত বইছে। এবং রক্তের উপাদানগুলি কি? রক্তরস, এছাড়া রয়েছে রক্তকণিকা, যেমন শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা। আমাদের হলো বদ্ধ সংবহনতন্ত্র, তার সে যেহেতু এখান দিয়ে বইছে, এইখানে এই কাজগুলো আমরা যদি দেখি তাহলে দেখব এরা নানান রকমের বিপাকজাত বস্তু, অক্সিজেন ইত্যাদি পরিবহন করে। এটি অবশ্যই সবসময় কোথা দিয়ে পরিবাহিত হচ্ছে না, সবসময় বদ্ধ অংশ দিয়ে পরিবাহিত হয়েছে। যে লসিকা, কেন রক্ত অবধি বলার সময় আমি বদ্ধ আর মুক্ত বারবার বললাম না, লসিকা হলো কি না রক্ত থেকেই বলতে পারো তৈরি, চুয়ে চুয়ে ওদের আলাদা থোরাসিক ডাক্ট বা লিমফ্যাটিক ডাক্ট রয়েছে এবং এই লসিকা বাহ দিয়েই ওগুলি বাহিত হয়। কিন্তু মূলত রক্ত থেকে চুয়ে চুয়ে এই লসিকা তৈরি হয়। কিন্তু এই লসিকাতে কখনোই লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকা থাকে না। শ্বেত রক্তকণিকা অবশ্যই থাকে, কারণ শ্বেত রক্তকণিকার যে লিম্ফোসাইট এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লসিকার। কারণ যখন দেহে কোনো সংক্রমণ হয়, যখন কোনো রোগ তৈরি হয়, সেই জীবাণুকে মারার জন্য লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে এবং লসিকা সেই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লসিকা কি কাজ করে? লসিকা ফ্যাট, অন্ত্রে তোমার ফ্যাট শোষণ করতে সাহায্য করে। ফ্যাট এবং ফ্যাটের সাথে ফ্যাটের দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই অ্যান্ড কে, এই চারটে ভিটামিনও শোষণ করে। তোমরা একটা ছোট্ট জিনিস ভাবো, তেলে জলে মেশে না, তাই তো? তেল আর জল মেশে না, তো ফ্যাট তো একটু তৈল বস্তু, তো রক্ত তরল জল, তো জলের সাথে যায় না, ফ্যাটকে রক্ত টানতে পারে না, শোষণ করতে পারে না, কিন্তু লসিকা পারি। তাহলে একটা গুরুত্ব নিশ্চয়ই রয়েছে লসিকার। আর আমাদের দেহের যে প্রোটেকশন, যে সুরক্ষা প্রদান করার জন্য এদের অ্যান্টিবডি উৎপাদন করার ক্ষমতা রয়েছে, যেহেতু এর মধ্যে লিম্ফোসাইট আছে, তাই জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেহে পালন করে। এরপরে আমি যে তুলনায় যদি যাই, দেখব যে রক্তরস, রক্তকণিকার পরিমাণ যদি দেখি, যে রক্তরস কিন্তু প্রায় 55%, আর 45% হলো তোমার রক্তকণিকা। আর যদি আমি রক্তের যে প্লাজমা এবং লসিকার যদি তুলনা করি, দেখব যে এটা জলীয় পদার্থ বেশি আছে। এবং আমি যেটা বলছিলাম যে জালিকা থেকেই চুয়ে চুয়ে লসিকা তৈরি হচ্ছে, এটি প্রধানত শ্বেত রক্তকণিকা থাকে এতে, কিন্তু লোহিত রক্তকণিকা বা অনুচক্রিকা লসিকায় থাকে না, যেটা প্লাজমার মধ্যে কিন্তু রক্তের মধ্যে পাবে। সিরামটা কি জিনিস না, সিরাম হলো যখন রক্ত জমাট বেঁধে যায়, তখন এই রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো এবং রক্ত কণিকাগুলো যদি বাদ দাও, যে রসটা বেরিয়ে আসে তারপরে, সেই রসটাই হলো সিরাম। এবং এই সিরামে কিন্তু কোনো রক্তকণিকাই থাকবে না, এবং অবশ্যই করে এর মধ্যে যে ব্লাড ক্লটিং মেন ফ্যাক্টর যেটাকে বলি ফাইব্রিনোজেন, সেটা কখনোই থাকবে না। কিন্তু লসিকাতে যেহেতু রক্ত থেকেই তৈরি হয় লসিকা, এখানে সামান্য পরিমাণ ফিব্রিনোজেন থাকতে পারে। এরপরে আরও তরলের সম্বন্ধে আমরা বলি। যেমন ধরো আমাদের তো ঘাম হয় শরীরে, ঘর্মগ্রন্থি, চামড়ায় যে আমাদের চর্ম ত্বকে যে ঘর্মগ্রন্থি রয়েছে,
সেখান থেকে ঘাম নিঃসৃত হয় এবং এটি অবশ্যই করে নানান রকম দূষিত পদার্থ যেমন ত্যাগ করতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে আবার আমাদের কি করে না দেহকে শীতল রাখা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেও কিন্তু আমাদের সাহায্য করে, থার্মো রেগুলেশনে অনেকটা অংশগ্রহণ করে। এরপরের যে অংশটা আছে মানে তরল, তার যেমন মূত্র, মূত্র আমরা কোথায় পাবো? বৃক্ক, মূত্রাশয়, গোবিনীতে পেতে পারি। এটি মূলত নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ দূরীভূত করতে সাহায্য করে, জল সাম্যতা এবং তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া আমরা যেটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি বা মস্তিষ্ক সুষুম্নার রস, সেটি আমরা ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন এবং সাবঅ্যারাকনয়েড স্পেস বা আমরা স্পাইনাল কর্ডের যে নিউরাল ক্যানাল, সুষুম্না কাণ্ডের যে গহ্বর, সেখানে পেতে পারি। এটি মূলত আমরা জানি যে ব্লাড ব্রেন একটা বেরিয়ার আছে, ব্লাড কখনো ওই ব্রেনের সাথে গিয়ে সরাসরি কিছু দিতে পারে না, তাই কি করে না রক্ত সবসময় সিএসএফকে যা যা দেওয়ার, খাদ্য, পুষ্টি, অক্সিজেন যা যা দেওয়ার সব দিয়ে দেয়, আর সেটি নিয়ে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যা দেওয়ার সেটি সিএসএফ দেয় এবং সিএসএফ আবার সেখান থেকে বর্জ্য পদার্থ গ্রহণ করে রক্তকে ফেরত দেয়। তো এটিরও অবশ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শরীরে আছে। এছাড়া আমরা জানি আমাদের হাঁটু বা যেখানে আমাদের দুটো হাড়ের সংযোগস্থল হয়, সেখানে আমরা সাইনোভিয়াল তরল পেতে পারি সাইনোভিয়াল গহ্বরে। এটি দুটি অস্থির ঘর্ষণ আটকায় এবং আঘাত থেকে আমাদের রক্ষা করতে পারে। টিস্যু ফ্লুইড বা কলাকোষীয় তরল, এটি কলাকোষের অন্তঃস্থানে পাওয়া যায় এবং এটি কলাকোষকে সজীব রাখতে এবং পুষ্টি প্রদান করতে সাহায্য করে। এছাড়া কোষান্তর তরল, যেটি দুটি কোষের মাঝখানে পাওয়া যায় এবং এটি কোষান্তর ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে। নিচে ছবিগুলো দেখলে তোমরা এটি সম্বন্ধে একটি ধারণা তৈরি করতে পারবে। এবারে আমি রক্তের উপাদানে চলে আসছি। রক্ত তোমরা জানো যে এখানে আমরা দেখছি যে মূলত দুটো ভাগে ভাগ করছি, রক্তকণিকা এবং রক্তরস। রক্তকণিকা তিন প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর রক্তরস যদি আমরা দেখি তাহলে দেখব রক্তরস কিন্তু অনেকটা, আগে একটা ছবিতে আমি বলেছি 55% রক্তের হলো রক্তরস বা প্লাজমা। আবার এই রক্তরসের 90% কিন্তু জল, 92 থেকে 93% বলতে পারো জল। আর কিছু কঠিন পদার্থ থাকছে যেগুলি হলো যেমন ধরো তোমার জৈব পদার্থের মধ্যে পড়তে পারে নানান রকম প্রোটিন যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিন, বা অপ্রোটিন জাত বস্তু যেমন ইউরিয়া, তাছাড়া ইউরিক অ্যাসিড। এছাড়া নানান রকমের গ্যাসীয় পদার্থ থাকতে পারে, অবশ্যই তোমরা জানো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। এবং অজৈব বস্তু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, ক্যালসিয়াম ইত্যাদি বাহিত হয়। আর কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, এগুলো তো অবশ্যই এর মধ্যে থাকে। এছাড়াও রক্তের মাধ্যমে আমরা গ্লুকোজ জানি, স্নেহ পদার্থ ইত্যাদি বাহিত হয়। এবারে আমরা যদি এই মডেলটা দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে রক্তের যে কণিকা বললাম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা কিরকম হয়, আমরা একটু এই মডেলটা দেখে নিই। দেখো, আমি যদি এই মডেলটা দেখাই তাহলে এইখানে উপরে যেগুলো দেখিয়েছি সেগুলো হলো শ্বেত রক্তকণিকা, মাঝখানে আছে যেগুলো অনুচক্রিকা এবং নিচে লোহিত রক্তকণিকা। এই মডেলটিও তোমাদের বন্ধুরাই বানিয়েছে এবং লোহিত রক্তকণিকা যেমন দেখতে লাল, আর মাঝখানটা একটুখানি অনুভূতি পাচ্ছ যেমন চ্যাপ্টা, কেননা এদের নিউক্লিয়াস থাকছে না, এদের নিউক্লিয়াসের জায়গায় হিমোগ্লোবিন থাকছে।
অবশ্যই করে মনে রাখবে, লোহিত রক্তকণিকা কিন্তু যখন অস্থিমজ্জায় তৈরি হচ্ছে তখন কিন্তু তাদের অন্য অন্য স্টেজ আছে, সেখানে কিন্তু তোমার নিউক্লিয়াস থাকতেও পারে, থাকে। পরবর্তীকালে ধীরে ধীরে এইগুলোর মধ্যে যখন হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যায়। তখন এখানে একটা গাড়ির চাকার মতো মাঝখানটা চ্যাপটা আর ধারটা একটা রিমের মতো ফোলা থাকে। এবং এই লোহিত রক্তকণিকা কি বহন করে তোমরা জানো? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বহন করতে সাহায্য করে। এর ওপরে যে ছবিটা তোমরা দেখছো এগুলো হলো অনুচক্রিকা। এর মধ্যেও কিন্তু নিউক্লিয়াস থাকে না, এবং এগুলি মধ্যে তোমরা কি পাবে না, খুব গুরুত্বপূর্ণ এর একটা ভূমিকা আছে, এই রক্ত তঞ্চনে সাহায্য করে। তাই এটির মধ্যে আমরা কিন্তু প্লেটলেট থ্রম্বোপ্লাস্টিন পাই, এবং এটি গিয়ে যেখানে ধরো রক্ত জমাট বাঁধাতে হয় সেখানে এই থ্রম্বোপ্লাস্টিনটা বের করে দেয়, এবং সেই থ্রম্বোপ্লাস্টিনের সাহায্যে কিন্তু পরবর্তীকালে আমি বোঝাবো রক্ততঞ্চন ঘটে। এবং ওপরে যেগুলো দেখছো এইগুলো সব হলো তোমার এইগুলো শ্বেত রক্তকণিকার বিভিন্ন ধরন। এবার এই শ্বেত রক্তকণিকা মূলত দুই প্রকার হয়, একটি হলো দানাযুক্ত শ্বেত রক্তকণিকা, অপরটি হলো দানাবিহীন শ্বেত রক্তকণিকা। দানাযুক্ত যে শ্বেত রক্তকণিকা, যেটা এখানে তোমরা দেখবে, এই যে এখানে ছবিতে দেখো, এই একদম প্রথম ছবিটা, এটা হলো নিউট্রোফিল। এর নিউক্লিয়াস কত রকমের দেখো ভাঁজ খেয়ে গেছে, এটা নিউট্রোফিল। এবং তারপরের ছবিটা দেখো, এটা হলো তোমার বেসোফিল, সরি এইটা বেসোফিল, পরেরটা এটা দেখো কিরকম দেখতে। আর এই যে এইটা দেখছো এই মাঝখানেরটা, এটা হলো ইওসিনোফিল। ইওসিনোফিলটা দেখলেই বুঝতে পারবে কিরকম না, ইওসিনোফিলটা অনেকটা কানে যে ইয়ারফোনের মতো, ই ফর ইয়ার, ই ফর ইওসিনোফিল। তো ইওসিনোফিল কিন্তু দেখো অনেকটা ইয়ার লোবের মতো রয়েছে, এখানে দুটো ইয়ার লোবের মতো নিউক্লিয়াসটা বিভাজিত। আর লিম্ফোসাইট, এটা হলো লিম্ফোসাইট, এটা হলো লিম্ফোসাইট, এটা দেখতে পাচ্ছ। এবং এইখানে এটা দেখো, এটা হলো মনোসাইট। এই তিনটে, ওপরে তিনটে হলো দানা যুক্ত আর নিচের দুটো হলো দানাবিহীন। এইভাবে আমরা 5 ধরনের ডাব্লিউবিসি দেখতে পাবো। এখানে আমি যা বললাম এতক্ষণ ধরে, সেখানে সেই অংশগুলিরই আবার এখানে লিখেছি। যেমন ধরো আমি বলেছি যে লোহিত রক্তকণিকা এটি কতদিনের, এর আয়ু কত না 120 দিন। তার মানে এই নয় যে সব লোহিত রক্তকণিকা একদিনেই তৈরি হয় আর 120 দিন পর মরে যায়, না। পৃথিবীতে যেমন সব মানুষ একদিনে জন্মায় না, একদিনে মারা যায় না, ঠিক সেরকমই এক একদিন এক একজন জন্মাচ্ছে, এক একদিন এক একজন মারা যাচ্ছেন। লোহিত রক্তকণিকাও আমাদের শরীরের অস্থিমজ্জায়, যারা আমরা ম্যাচিওর পার্সন, আমাদের অস্থিমজ্জায় তৈরি হচ্ছে এবং 120 দিন রক্তের মধ্যে থেকে তারপরে বিনষ্ট হচ্ছে। কিন্তু মনে রাখবে যে আমাদের ভ্রূণ অবস্থায় কিন্তু এই লোহিত রক্তকণিকা তৈরি হওয়া শুরু হয়ে যায়। কোথায় তৈরি হয় না, ভ্যাসকুলোসায়। এবং এছাড়া ঠিক জন্মের 1 মাস আগে থেকেই এগুলি প্লীহা এবং যকৃতেও তৈরি হতে থাকে। 120 দিন পর মারা যায়, কিন্তু এর মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিমগ্লোবিন মানে হিম অর্থাৎ আয়রন, আর গ্লোবিন অর্থাৎ একটা প্রোটিন। এই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন বহন এবং কার্বন ডাইঅক্সাইড বহনে সাহায্য করে। এখানে আরেকটা দরকারি কথা বলে রাখি, কার্বন মনোক্সাইডের জন্য কিন্তু হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেশি। মানে তুমি যদি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড দাও, দেখবে হিমোগ্লোবিন কিন্তু কার্বন মনোক্সাইডের প্রতি বেশি আকৃষ্ট হবে। তাই যেখানে ধরো ইনকমপ্লিট বার্নিং বা কম্বাসশন, যেমন ধরো গ্যারেজের ভেতরে বা বদ্ধ ঘরে রান্না হয়েছে, দরজা জানলা বন্ধ, কয়লার আগুন এখনো ঘুষঘুষ জ্বলছে, এইসব জায়গায় কিন্তু যেহেতু অক্সিজেনের অভাব আছে, কার্বনের পুরো কম্বাসশন হচ্ছে না বলে ওখানে কার্বন মনোক্সাইড প্রচুর পরিমাণ তৈরি হয়।
কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার স্কোপ সেরকম থাকে না। এই কার্বন মনোঅক্সাইড কি করবে, যদি আমি সেখানে গিয়ে বসে থাকি, গ্যারেজে ধরো সবে গ্যারেজে গাড়িটা বন্ধ করে সেখানে রেখে দিয়েছে, গাড়িটা বন্ধ করে গ্যারেজটা বন্ধ করে চলে গেছে, এবার হয়তো ওখানে কোনো লোক রয়েছে, সেই লোকটা কিন্তু প্রচুর পরিমাণ কার্বন মনোঅক্সাইড ইনহেল করতে পারে। এবং এইটা যদি হয় তাহলে কার্বন মনোঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন এমনভাবে যুক্ত হয়ে থাকবে কিছুতেই এই বন্ধন খুব একটা সহজে ছাড়তে চাইবে না। ফলে কি হবে, অক্সিজেন বাহিত হবে না, এবং অক্সিজেন যদি কোষে না পৌঁছয় মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে। এছাড়া শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার ব্যাপারে যখন আমি বললাম যে কত রকমের শ্বেত রক্তকণিকা আছে, এর মধ্যে যদি আমরা দেখি যে মোনোসাইট, এবং পাশে ছবিটা দেখলেই দেখতে পাবে মোনোসাইট এবং লিম্ফোসাইট, এরা কি করে, এরা লিম্ফোসাইট এবং এই দুটি হলো আদানাদার, আর নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এরা দানাদার। কিন্তু এদের মধ্যে মোনোসাইট এবং নিউট্রোফিল এরা দুজন কিন্তু ফ্যাগোসাইটোসিস করতে পারে, মানে গিলে খেতে পারে। কোনো জীবাণু এলে তাকে ফ্যাগোসাইটোসিস করে নষ্ট করে দিতে পারে। কিন্তু এর বদলে যদি তুমি শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটের কথা ভাবো, লিম্ফোসাইট কিন্তু অন্যরকম কাজ করে। লিম্ফোসাইট কি কাজ করে না, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, এবং অ্যান্টিবডি রোগ জীবাণু বিনষ্ট করতে সাহায্য করে। আর বাকি রয়েছে কি বেসোফিল। বেসোফিল কি করে, হেপারিন নিঃসরণ করে। তোমরা তো ভাবতেই পারো যে আন্টি এটা কিরকম হয় যে রক্ত যখন কোথাও কেটে যায় তখন জমাট বাঁধছে, কিন্তু দেহের মধ্যে কেন রক্তটা জমাট বাঁধছে না? এর কারণ আছে। একটা হলো রক্ত যখন দেহের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্লোতে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, তো ওখানে জমাট বাঁধার মতো স্কোপ থাকছে না, খুব জোরে তোমার বন্ধুরা তেড়ে এলে তোমাকে নিয়ে চলে যায়। ঠিক সেরকমই কোথাও যদি কিছু জমাট বাঁধার চেষ্টা করে, রক্ত এত জোরে যায় যে সেখান দিয়ে সেই জমাট বাঁধা যায় জিনিসটাকে ভেঙে দিয়ে নিয়ে চলে যেতে পারে। তাই জন্য সহজে দেহে রক্ত জমাট বাঁধে না। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বাঁধতে পারে, কিন্তু সাধারণত বাঁধে না। আর কি না, রক্তের মধ্যে কি আছে না, এই যে আমরা বেসোফিলের কথা বলছি, বেসোফিল হেপারিন নিঃসরণ করে, এবং হেপারিন হলো একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ফ্যাক্টর। কি কাজ করে, রক্তকে তোমার রক্তবাহের মধ্যে বা কোথাও সাধারণত জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে, তাই জন্য রক্ত শরীরের মধ্যে সাধারণত জমাট বাঁধে না। কিন্তু সেই তুলনায় যদি আমি ভাবি যে তাহলে ইওসিনোফিল কি কাজ করে, ইওসিনোফিল মনে রাখবে আমরা দেখেছি যে ইওসিনোফিল কিন্তু হিস্টামিন নিঃসরণ করে, এবং হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। তাহলে দেখো কত রকমের ডিফেন্সিভ ফাংশন আছে শ্বেত রক্তকণিকার। আর লোহিত রক্তকণিকার থেকে এর একটি পার্থক্য হলো, লোহিত রক্তকণিকায় কখনোই নিউক্লিয়াস দেখতে পাবে না, বিশেষ ক্ষেত্রে হতে পারে সেটা বলছি পরে, কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, যেটা আমি তোমাদের মডেলের ছবি ধরে ধরে দেখালাম। তো নিউক্লিয়াস থাকবে ওদের, ঠিক আছে। আর আরেকটা তফাৎ হলো, যেমন বললাম লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচতে পারে, শ্বেত রক্তকণিকা সাধারণত প্লীহা বা তোমার লসিকা বাহে বা অস্থিমজ্জায় তৈরি হলো, কিন্তু ওরা সাধারণত বাঁচে 1 থেকে 15 দিন অবধি। আর অনুচক্রিকা, এদেরও নিউক্লিয়াস থাকে না, এরা বাঁচে কতদিন না 8-9 দিন মতো বাঁচতে পারে, এবং এরা দেহে কিন্তু কোয়াগুলেশন করতে মানে ক্লটিংয়ে সাহায্য করে, এবং যেখানে ধরো কোনো ক্ষত হয়েছে সেই জায়গাটায় গিয়ে এঁটে গিয়ে ক্ষতটা তাড়াতাড়ি মেরামত করতে সাহায্য করে।
আর তোমাদের একটা কথা বলছিলাম যে লোহিত রক্তকণিকায় আমরা দেখছি যে কখনো কখনো নিউক্লিয়াস থাকে, যদিও এটা তোমাদের পরীক্ষায় নেই বা সিলেবাসে নেই, কিন্তু তোমাদের জানার জন্য বলছি যে যখন ধরো কোনো মানুষের শরীরে লোহিত রক্তকণিকার অভাব পড়ছে, রক্তে মানে অ্যানিমিক হয়ে যাচ্ছে, তখন ডাক্তার দেখার জন্য এটা করেন কি, উনি বলেন ব্লাড টেস্ট করো। অনেক সময় দেখা যায় ব্লাডের মধ্যে ইম্যাচিওর রেড ব্লাড সেল চলে আসছে, মানে তার মধ্যে নিউক্লিয়াস তখনও ডিসঅ্যাপিয়ার করেনি। এই নিউক্লিয়াস যুক্ত রেড ব্লাড সেল অনেক সময় তোমার ব্লাডে চলে আসতে পারে যদি মানুষ অ্যানিমিক হয়, তার রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার অভাব পড়ছে, তাই অস্থিমজ্জা থেকে মানে পরিপূর্ণতা অর্জন করার আগেই তারা রক্তে কাজ করতে বেরিয়ে পড়ছে। তখন কিন্তু অনেক সময় রেটিকুলোসাইট বা একদম ইনিশিয়াল অবস্থায়, মানে যখন লাস্ট নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, ওই অবস্থায় তোমরা ইম্যাচিওর আরবিসি পেলেও পেতে পারো, কিন্তু সেটা একটা বিশেষ কন্ডিশন। এরপরে আমি পরের ইয়েতে যাচ্ছি, যেটা হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ এবং রক্তদান যদি আমরা দেখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং ওতপ্রোতভাবে দুটো জড়িত। কেন না, আমরা জানি কার্ল ল্যান্ডস্টিনার উনি 1901 সালে উনি দেখেছিলেন যে এ বি ও 4 রকমের ব্লাড গ্রুপ উনি তৈরি করতে পারছেন। কেন না, উনি রক্তের মধ্যে আরবিসির গায়ে এক ধরনের অ্যান্টিজেন, যেটাকে উনি নাম দিলেন অ্যাগ্লিউটিনোজেন, এই অ্যাগ্লিউটিনোজেন থাকছে। যে অ্যাগ্লিউটিনোজেন থাকছে সেই অনুযায়ী রক্তের গ্রুপের নাম হচ্ছে। তার মানে এ গ্রুপের রক্ত কখন বলবো না, যখন তার আরবিসির গায়ে এ অ্যাগ্লিউটিনোজেন থাকবে। বি গ্রুপের রক্তে বি অ্যাগ্লিউটিনোজেন আরবিসির গায়ে লেগে থাকবে। এ বি গ্রুপ বলতে কি বোঝাচ্ছে না, এর আরবিসির গায়ে এ বি দু ধরনের অ্যাগ্লিউটিনোজেন লেগে থাকবে। আর ও মানে যার গায়ে কোনো অ্যাগ্লিউটিনোজেন লেগে নেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি তাহলে অ্যাগ্লিউটিনোজেন দু প্রকার, এ এবং বি। কিন্তু যদি একা এ থাকে তাহলে এ গ্রুপ, যদি বি থাকে বি গ্রুপ, যদি এ বি দুটোই থাকে এ বি গ্রুপ, আর যদি কোনোটাই না থাকে তাহলে ও গ্রুপ। এবারে আরো একটা জিনিস আমাদের জানতে হবে, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অ্যান্টিজেন যেটা রয়েছে তার তলায় দেখো অ্যান্টিবডি বা অ্যাগ্লিউটিনিন কি থাকতে পারে না, এ গ্রুপের রক্তে কিন্তু বিটা অ্যাগ্লিউটিনিন থাকে, এ অ্যাগ্লিউটিনিন থাকবে না, আলফা থাকবে না। কেন থাকবে না না, যদি আলফা আর এ থাকে, আলফা অ্যাগ্লুটিনিন আর এ অ্যাগ্লিউটিনোজেন থাকলে দুটো জুড়ে গিয়ে জমাট বেঁধে কোয়াগুলেশন হয়ে রক্তের লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখানে যেহেতু এ গ্রুপে এ অ্যাগ্লিউটিনোজেনের সাথে বিটা অ্যাগ্লিউটিনিন আছে, তাই জন্য এখানে সেটা হচ্ছে না। আবার বি গ্রুপের রক্তে দেখো বি অ্যাগ্লিউটিনোজেন আছে এবং আলফা অ্যাগ্লিউটিনিন আছে, তাই জন্য এদের মধ্যে কোনো ক্ল্যাশ হচ্ছে না। এ বি গ্রুপের রক্ত দেখো, এ বি গ্রুপের রক্তে এ বি দু ধরনেরই অ্যাগ্লিউটিনোজেন আছে, কিন্তু তাদের রক্ত রসে কিন্তু কোনো অ্যাগ্লিউটিনিন থাকে না। আর ও গ্রুপের রক্তে দেখো, ও গ্রুপের রক্তে কোনো অ্যাগ্লিউটিনোজেন নেই, কিন্তু তাদের রক্ত রসে দেখতে পাচ্ছ যে এ বি আলফা বিটা দু ধরনেরই অ্যাগ্লিউটিনিন ঘুরে বেড়াচ্ছে। এই সিস্টেমটাকে আমরা বলছি এ বি ও সিস্টেম। এই পরবর্তী ছবিতে আরো ভালো করে দেখানো হয়েছে যে এই লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট, এই এরিথ্রোসাইটের গায়ে যে অ্যান্টিজেনগুলো লেগে থাকবে টাইপ এ, আর এদের গায়ে বি অ্যান্টিজেন লেগে থাকছে, আর এদের গায়ে এ বি দু ধরনের অ্যান্টিজেন লেগে থাকছে, এর গায়ে কোনো অ্যান্টিজেন নেই। আর এর গায়ে এদের রক্ত রস বা প্লাজমায় কি ধরনের অ্যান্টিবডি থাকবে, যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে বিটা অ্যান্টিবডি, বি অ্যান্টিজেন থাকলে এ অ্যান্টিবডি, এ বি অ্যান্টিজেন থাকলে নো অ্যান্টিবডি, আর ও মানে যেখানে কোনো অ্যাগ্লুটিনোজেন নেই সেখানে তোমার এ বি দু ধরনেরই অ্যান্টিবডি পাওয়া
যাচ্ছে। এবারে আমরা যখন রক্তদান দেখব তখন দেখব যে এ গ্রুপের রক্ত কিন্তু কেবলমাত্র এ আর এবি কেই দিতে পারছে। বি কাকে দিতে পারছে? বি এবি কে। এবি কিন্তু এবি ছাড়া কাউকে দিতে পারছে না। এবং ও গ্রুপের রক্ত কিন্তু সবাইকে দিতে পারছে। এ কার থেকে নিতে পারবে? এ আর ও এর থেকে। বি বি আর ও এর থেকে। এ বি সবার থেকে নিতে পারে, আর ও কেবলমাত্র ও এর থেকে নিতে পারে। এটা আরো বিশদে আমরা জানবো। তার আগে দেখো এই ছবিটাতে, দেখো এই যে আরবিসির গায়ে তোমরা ভালো করে দেখলে বুঝবে কিছু ছোট ছোট জিনিস লেগে আছে, যেগুলোকে আমরা বলছি অ্যাগ্লুটিনোজেন। এই অ্যাগ্লুটিনোজেনগুলো এই দেখো দেখতে পাচ্ছ। এই অ্যাগ্লুটিনোজেনের সাথে ওপরে যেটা রক্তের রসের মধ্যে এলো, এটা হলো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আর অ্যাগ্লুটিন, যদি আলফা অ্যান্টিজেন থাকে আর আলফা অ্যান্টিবডি থাকে, এ অ্যান্টিজেন এবং আলফা অ্যান্টিবডি দুটো জুড়ে যাবে এবং ধীরে ধীরে সব লোহিত রক্তকণিকাগুলো জুড়ে গিয়ে তখন জমাট বেঁধে অ্যাগ্লুটিনেশন হবে। এবং এই অ্যাগ্লুটিনেশনের ফলে তোমার রক্ত বাহের ভেতর দিয়ে আর লোহিত রক্তকণিকাগুলো যেতে পারবে না। তার ফলে কিন্তু সাংঘাতিক একটা সমস্যা তৈরি হবে, মানুষের মৃত্যু অবধি হতে পারে। এছাড়া আরো একটা গ্রুপ আমরা জানতে পারছি, যেটাকে বলছে আরএইচ ফ্যাক্টর। কার্ল লান্সচিনার আর উইনার এরা দেখালেন যে বাঁদর, রিসাস মাঙ্কি, বাঁদরের ক্ষেত্রে একটা অ্যাগ্লুটিনোজেন পাওয়া যাচ্ছে, যেটার নাম হচ্ছে, ওরা যেহেতু বানরের রিসার্চ স্পিসিস থেকে পেয়েছেন, ওরা বললেন আরএইচ। যদি থাকে সেটাকে বলছে আরএইচ পজিটিভ, আর যদি না থাকে সেটাকে বলছে আরএইচ নেগেটিভ। মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা পাওয়া যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ানদের ক্ষেত্রে 95% মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আরএইচ পজিটিভ, আর যাদের ক্ষেত্রে নেই তারা হলো আরএইচ নেগেটিভ। এবারে এই অ্যাগ্লুটিনোজেন আবার 3 রকম হয়, সিসি, ডিডি আর ইই। এই সিসি, ডিডি আর ইই, এই 3 রকমের মধ্যে মূলত আমাদের ডিটাই আমাদের চিন্তার ব্যাপার। যাদের আছে তাদের থাকে কি অ্যাগ্লুটিনোজেন ডি, আর যাদের নেই মানে এটা নেই। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আরবিসির গায়ে এই আরএইচ ফ্যাক্টরটা লেগে থাকলে আমরা বলছি আরএইচ পজিটিভ, আর যে নেই, যার নেই তাকে বলছি আরএইচ নেগেটিভ। এবং তোমরা জানবে এর গুরুত্ব আছে। যদি আমি দেখি যে কোনো কারণে যদি রক্ত পরীক্ষা না করেই আরএইচ নেগেটিভ কোনো মানুষকে আরএইচ পজিটিভের রক্ত দিয়ে দিলাম, তাহলে ওই অ্যাগ্লুটিনোজেন, ডি অ্যাগ্লুটিনোজেন তার শরীরে ঢুকিয়ে দিলাম, এবং এই অ্যাগ্লুটিনোজেন মানে একটা বিদেশি বস্তু তার শরীরে ঢুকলো, তার এগেনস্টে দেহ কি করবে? সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি তৈরি করবে। কারণ এর আগে ও এটাকে চিনতো না। যদি ও আরএইচ পজিটিভ হতো, মানে তার নিজের শরীরে সেটা আগে থেকেই আছে, তাহলে ও চিনে থাকতো, তাহলে আর কোনো ক্রিয়া করতো না। কিন্তু যখন সে আরএইচ নেগেটিভ এবং আরএইচ পজিটিভ এর রক্ত তাকে দেওয়া হয়েছে, এর শরীরে আগে থেকে সেই অ্যাগ্লুটিনোজেনটা ছিল না, ঢুকলো, একটা বিজাতীয় বস্তু হিসেবে ঢুকলো, এবং তখন তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। মোটামুটি 12 দিনের মধ্যে এর অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়ে যায়, এবং তারপরে অ্যাগ্লুটিনেশন মানে রক্ত জমাট বাঁধে, এবং রক্ত জমাট বেঁধে কিন্তু সাংঘাতিক একটা সমস্যা তৈরি হতে পারে, মানুষের মৃত্যু অবধি হতে পারে। তাহলে এই দুটো গ্রুপ মানে এবিও এবং আরএইচ গ্রুপ যদি আমি দুটোকে মিলিয়ে ভাবি, তাহলে দেখব যে সার্বিক দাতা শুধুমাত্র ও সবাইকে দিতে পারে, তাই ও সার্বিক দাতা, আর এবি সবার থেকে নেয়, এবি সার্বিক গ্রহীতা। এটা হয়তো ছোট ক্লাসে বা মানে এমনি সাধারণ মানুষের জন্য ঠিক আছে, কিন্তু তোমরা এখন লাইফ সায়েন্সে অনেকটা শিখে গেছো, তাই তোমরা বলবে যে ও নেগেটিভ, ও নেগেটিভ যেটা মানে আরএইচ নেগেটিভ, ও গ্রুপের রক্ত এবং আরএইচ নেগেটিভ যে, তার তো কোনো শরীরে তার কোনো অ্যান্টিজেনই নেই, এই আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেনই লেগে নেই, অতএব সে সবাইকে রক্ত দিতে পারবে, কিন্তু নিতে পারবে কেবল ও নেগেটিভের থেকে। আবার এবি, এবি পজিটিভ যে, সে কিন্তু দেখো সে কারোকে দিতে পারছে না,
কিন্তু সে সবার থেকে রক্ত নিতে পারছে, সে পজিটিভ, তাই তার নেগেটিভও দিতে পারবে তাকে, পজিটিভও দিতে পারবে তাকে। আর এ বি তার শরীরে কোনো তোমার কি বলবো সমস্যা নেই যে কোনো গ্রুপের রক্ত নেওয়ার ক্ষেত্রে। এরপরে আমি দেখছি যে আমরা এই যে বলছিলাম যে RH পজিটিভ গেলে কি হতে পারে। দেখো এই স্লাইডে আমি তোমাদের এই যে RH পজিটিভ ফ্যাক্টর এলে কি সমস্যা হতে পারে, বিশেষ করে যখন গর্ভস্থ ভ্রূণের ক্ষেত্রে এই ঘটনা ঘটে তখন একটা মারাত্মক জিনিস হতে পারে। যেমন ধরো কোনো মা যদি RH নেগেটিভ হয় এবং পিতা যদি RH পজিটিভ হয়, সে কারণে ভ্রূণ RH পজিটিভ হবে। RH পজিটিভ মানে মার শরীরে কিন্তু সেই অ্যান্টিজেনটা নেই, কোনোদিনই সে সেটাকে দেখেনি, কিন্তু এই ভ্রূণের মধ্যে RH পজিটিভ আছে। এই RH পজিটিভ যে ফ্যাক্টরটা সেটা অনেকটা IgG মানে ইমিউনোগ্লোবিউলিন জি এর মতো হয় এবং অনায়াসে এত ছোট সাইজ যে অনায়াসে প্লাসেন্টার ভেতর দিয়ে সেটি মায়ের শরীরে চলে যেতে পারে এবং মায়ের শরীরে ঢুকে গেলে তখন মা তখন একটা বিজাতীয় বস্তু ভেবে তার এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারবে। আমরা যদি এই ছবিতে দেখি, দেখো এখানে এই ভ্রূণের ক্ষেত্রে দেখছি কি ভ্রূণটা RH পজিটিভ, প্লাসেন্টা ভেদ করে মানে অমরা ভেদ করে ওই পজিটিভ ফ্যাক্টর RH অ্যান্টিজেনটা পজিটিভ অ্যান্টিজেনটা মায়ের শরীরে গেল। সেই কারণে মায়ের শরীরে কি হলো না অ্যান্টি-RH অ্যান্টিবডিগুলো তৈরি হলো। এই অ্যান্টিবডিগুলো পরবর্তীকালে যদি আবার সন্তান RH পজিটিভই হয় তখন কি হবে, এরা কিন্তু রেডি হয়ে বসে আছে। ওরা প্লাসেন্টার ভেতর দিয়ে গিয়ে কি করবে না এইখানে ঢুকে এই এই স্লাইডটা আরেক আচ্ছা এই স্লাইডে আমরা চলে এসেছি। এখানে আমি তোমাদের দেখাবো যে RH পজিটিভ আর নেগেটিভ এরকম যদি ঘটনা ঘটে, বিশেষ করে গর্ভস্থ অবস্থায় যদি এই ঘটনা ঘটে তাহলে কি মারাত্মক ফলাফল হতে পারে। দেখো মা যদি RH নেগেটিভ হয় এবং সন্তান যদি RH পজিটিভ হয়, কখন ঘটতে পারে, যদি পিতা RH পজিটিভ হয় সন্তান RH পজিটিভ হলো এবং এই RH পজিটিভ সন্তান যখন ভ্রূণ অবস্থায় মায়ের পেটের মধ্যে রয়েছে তার শরীরে যে RH অ্যাগ্লুটিনোজেন তৈরি হচ্ছে সেগুলি কিন্তু ওই অমরা ভেদ করে অর্থাৎ প্লাসেন্টা ভেদ করে কিন্তু মায়ের শরীরে চলে যাবে। মায়ের শরীরে গেলে মা যেহেতু RH নেগেটিভ, কোনোদিন আগে সে এই অ্যাগ্লুটিনোজেন দেখেনি, তখন এটিকে বিজাতীয় বস্তু ভেবে তার এগেনস্টে কি করবে না RH অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টি-RH অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টি-RH অ্যান্টিবডিগুলো কিন্তু IgG প্রকৃতির হয় এবং এই IgG প্রকৃতির যে অ্যান্টিবডি এগুলি কি করে না পরবর্তীকালে যখন মা আবার সন্তান ধারণ করবেন এবং তার যদি বাচ্চা RH পজিটিভ হয়, সঙ্গে সঙ্গে এই অ্যান্টিবডিগুলো যেগুলো IgG প্রকৃতির খুব ছোট আকৃতির এবং প্লাসেন্টার ভেতর দিয়ে তারা বেরিয়ে এসে এই ভ্রূণের মধ্যে ঢুকে ভ্রূণের রক্তের যে RBC আছে সেইগুলোকে জমাট বাঁধিয়ে দেবে, ফলে কি হবে ভ্রূণের মৃত্যু ঘটতে পারে। এই সমস্যাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নিয়ে লোকের কিন্তু অনেক চিন্তা। ডাক্তার যখন একজন স্ত্রী প্রেগনেন্ট বলে ডাক্তারের কাছে যান তখন ডাক্তার জিজ্ঞেস করেন তোমার ব্লাড গ্রুপ কি, যদি বলে পজিটিভ, A পজিটিভ, B পজিটিভ, O পজিটিভ, যাই বলুক পজিটিভ বললে ডাক্তার অত চিন্তা করেন না, কিন্তু যদি নেগেটিভ হয় তখন কিন্তু তার মাথায় একটা সমস্যার কথা আসে যে যদি বাচ্চা পজিটিভ হয় তাহলে কিন্তু এর ভ্রূণগুলো নষ্ট হতে পারে। তখন
তাহলে কি ভাবছো তোমরা যে এই মা কোনোদিনই মা হতে পারবে না? না, বিজ্ঞান কিন্তু অনেক উন্নত হয়েছে। কি করেছে বিজ্ঞান? এমন একটা অ্যান্টি ইমিউনিটি ইনজেকশন তৈরি হয়েছে, যেটা মাকে দিয়ে দিলে সেই সময় ওই পিরিয়ডটা ওনার যখন মানে গর্ভস্থ অবস্থায় ভ্রূণ থাকছে, ওই মাতৃত্বকালীন যে অবস্থাটা গর্ভস্থ অবস্থায়, তাতে তার শরীরে কোনো অনাক্রম্যতা অ্যাক্টিভ না থাকে, সেইটা দেখার জন্য ইনজেকশনটা দিয়ে দেওয়া হয়। ইমিউনিটিটাকে সাপ্রেসড করে রাখা থাকে, এবং সেই সময় তার শরীরে ওই ভ্রূণ তৈরি হয়ে বড় হয়ে ম্যাচিওর্ড হয়ে চলে যাওয়ার পর আবার ধীরে ধীরে তার ইমিউনিটিটা নর্মাল করা হয়। এবং যতবারই সেই মা, যখনই সে মাতৃত্বকালীন অবস্থায় যাবেন, প্রেগনেন্ট হবেন, তখনই কিন্তু এই ইনজেকশনটা দিয়ে তার ইমিউনিটি সাপ্রেস রাখা সম্ভব। এটা কেন বললাম? যে এটা নিয়ে আশঙ্কার জায়গা কিন্তু বিজ্ঞান আমাদের সেখান থেকে অনেকটা আশ্বস্ত করেছে এবং আমাদের অনেকটা আগে নিয়ে গেছে। এরপরে আমরা এই যে রক্তের শ্রেণীবিভাগের গুরুত্বগুলো বুঝবো। আমি দেখো বড় বড় করে লিখেছি প্রাণহানির আশঙ্কা থাকতে পারে। তো রক্ত যদি ঠিকমতো ম্যাচিং না হয় তাহলে কিন্তু প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, এবং এবিও অসঙ্গতি থাকলে হিমোলাইসিস হয়ে যেতে পারে। আর পিতৃত্ব নির্ণয় করতেও কিন্তু আমাদের এটা দরকার পড়ে। তবে তোমাদের এটাও আমি বলবো যে ব্লাড ট্রান্সফিউশন অবশ্যই, রক্ত দান করা উচিত। সবাইকে বলবে যে রক্ত দান করলে কিন্তু আরও একটা প্রাণ বাঁচানো যায়। একটা মা যেমন তার সন্তানকে প্রাণ দেয়, একটা রক্ত তুমি যদি দান করো তার মানে তুমি আরেকজনকে প্রাণ দিলে। তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আরেকটা মানুষকে প্রাণ দান করা মানে তুমি একটা মহৎ কাজ করলে। অবশ্যই রক্ত দান করবে, তোমার বয়স হলে তুমি এটা অবশ্যই করবে। রক্ত তঞ্চন পদ্ধতি, আমরা প্রায় শেষে চলে এসেছি। দেখো, রক্ত তঞ্চন করার খুব প্রয়োজন আছে, না হলে রক্ত তো আমাদের মোটে 5 থেকে 6 লিটার দেহে থাকে। যদি বেরিয়ে যায়, যেটা অ্যাক্সিডেন্টে হয়, স্ট্রিট অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, যত না তার ইনজুরি থাকে তার থেকে বেশি ব্লাড লসে সে মারা যায়। তো এই যে রক্ত তঞ্চনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিভাবে হয় না, আমাদের যখন একটা জায়গায় কেটে যায়, রক্তটা যতক্ষণ বেরোয় সেটাকে বলা হচ্ছে ব্লিডিং টাইম। এটা মোটামুটি 2 to 7 মিনিটস হতে পারে, কিন্তু তারপরে আস্তে আস্তে রক্তটা জমাট বাঁধে নর্মাল মানুষের ক্ষেত্রে, এবং সেটা 3 থেকে 7 মিনিটের মধ্যে তার ক্লট করে যাওয়া উচিত। এবং এখানে আমরা জানি যে ফাইব্রিনোজেন, আমরা যেটা বলছিলাম বারবার, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম, তারপরে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর রক্ত তঞ্চনের জন্য। প্রথমে কি হচ্ছে, যেখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই ছবিটা যদি দেখো, সঙ্গে সঙ্গে এখানে প্রচুর অণুচক্রিকা আসছে, এবং অণুচক্রিকাগুলো এসে সেখানে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন যেমন বার করছে, সঙ্গে সঙ্গে এরা এখানে এঁটে যায়, এঁটে গিয়ে ওইখানটা মেরামত করার চেষ্টা করে। আর এই যে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন যেটা বেরোলো এবং প্লেটলেট থ্রম্বোপ্লাস্টিন, সেটা কি হয় না, প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং থ্রম্বিনে পরিণত হয়, ক্যালসিয়ামের উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত হয়। এবং এই থ্রম্বিন, দেখো এই যে ফিব্রিনোজেনকে ফাইব্রিন মানে ছোট ছোট নেট করে এখানে কিরমভাবে জমাট বাঁধিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ এই ছবিটাতে কেমন নেট বেঁধে, এবং এখানে এই ছবিটিতেও দেখতে পাবে জমাট বাঁধছে, এবং সেখানে নানান রকমের কোষীয় যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক সব জমে যাচ্ছে এখানে, এবং জমে গিয়ে এখানে ব্লক হয়ে যাচ্ছে, একটা ক্লট তৈরি হচ্ছে। ফিব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়েই মূলত আমাদের ক্লটটা তৈরি হয়। তাহলে এখানে আমরা আরেকবার দেখে নিই যে যেখানে ক্ষতিগ্রস্ত টিস্যু আছে এবং রক্তের যে প্লেটলেট আছে তাদের থেকে থ্রম্বোপ্লাস্টিন বেরোলো, এবং ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করলো, থ্রম্বিন ক্যালসিয়ামের উপস্থিতিতে ফিব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে ক্লট করে দিচ্ছে। এরপরে আমরা রক্ততঞ্চনের গুরুত্ব বুঝবো।
রক্ততঞ্চন যদি রক্তক্ষরণ রোধ না করতে পারে তাহলে সব রক্ত বেরিয়ে যাবে। আমি ওই যে বললাম অ্যাক্সিডেন্টে ডেথ হতে পারে ব্লাড লসের মাধ্যমে। আর রক্ততঞ্চন ব্যাহত হলে কিন্তু নানান রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঠিকমতো হবে না। আমি আমার এই অংশের শেষ এসে মুছে গেছি। আমি বিভিন্ন জীবনবিজ্ঞানের বই যেমন পারুল প্রকাশনী বা অন্যান্য বইগুলো থেকে আমি তথ্য সংগ্রহ করেছি। এছাড়া আমি ইন্টারনেট থেকেও অনেক তথ্য এবং চিত্র নিয়েছি, এবং এছাড়াও আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, বিদ্যালয় শিক্ষা দপ্তরকে কৃতজ্ঞতা জানাই, আমার পরিবারের সদস্যদের এবং অবশ্যই আমার স্কুলের সকল সদস্যকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তোমাদের আমি আশা করি ভালো লেগেছে, তোমাদেরও কৃতজ্ঞতা জানাই। হ্যাভ আ ভেরি নাইস ডে। নমস্কার।